হ্যালো ফ্রেন্ডস, আজকের আমাদের এই ভিডিওতে আমরা রেশনাল নাম্বার কাকে বলে অর্থাৎ মূলদ সংখ্যা কাকে বলে এই বিষয়টা নিয়ে আজকে আমাদের এই ক্লাস। তোমরা যারা মূলদ সংখ্যা ক্লাস 8-এ পড়ছো, 9-10-এ পড়ছো, তারাও নিশ্চয়ই মূলদ সংখ্যা সম্পর্কে পড়েছো, জেনেছো। এই মূলদ সংখ্যা সম্পর্কে আজকে যে ক্লাসটা আমরা করব, এই ক্লাসটা যদি তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে আমি কথা দিতে পারি তোমাদের এই রেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা সম্পর্কে একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা হবে, যা আমি মনে করি তোমাদের দ্বিতীয় দিন আর মূলদ সংখ্যা কাকে বলে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি একটা সমস্যায় পড়তে হবে না। চলে আসছি আমরা বোর্ডে। মূলদ সংখ্যা কাকে বলে তা যাওয়ার আগে আমরা সংখ্যা থেকে শুরু করব এবং কিভাবে মূলদ সংখ্যাটা আসছে তার একটা ধাপে ধাপে কিভাবে আসছে সেটা আমরা দেখে নেব। সমস্ত সংখ্যাকে আমরা লিখলাম এখানটায়, যে সমস্ত সংখ্যা, যত সংখ্যা আমরা অঙ্ক করতে গেলে বিভিন্ন সময় পেয়ে থাকবো, এবং এই সংখ্যাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়াল নাম্বার, আর দ্বিতীয়টা হচ্ছে কাল্পনিক সংখ্যা অর্থাৎ ইমাজিনারি নাম্বার। অর্থাৎ সমস্ত সংখ্যাকে আমরা প্রধানত প্রথমে দুভাগে ভাগ করছি, একটা রিয়াল নাম্বার আর একটা ইমাজিনারি নাম্বার, বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা। এখন এই কাল্পনিক সংখ্যাটা ক্লাস 8, 9, 10-এ অবশ্যই তোমরা সেভাবে হয়তো পাবে না, দেখা তোমাদের সাথে হবে না, কিন্তু এটা উচ্চতর ফিজিক্স এবং ইলেকট্রিসিটিতে এই ইমাজিনারি নাম্বারের ব্যবহার দেখা যায়। তাই ইমাজিনারি নাম্বারটা নিয়ে খুব বেশি একটা বলবো না আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে মূলদ সংখ্যা, যেটা বাস্তব সংখ্যার মধ্যেই আছে। এবং মূলদ সংখ্যাটাকে বুঝে নেওয়ার জন্য ইরাশনাল নাম্বারটাকেও পাশাপাশি রেখেছি, আর যেটা অমূলদ সংখ্যা। তাহলে কি হবে, মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যার যে একটা পার্থক্য, এটা বুঝে নিতে পারলে আমাদের মূলদ সংখ্যা সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা তৈরি হবে। তবুও কাল্পনিক সংখ্যাটা যেহেতু আমি রেখেছি, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি কয়েকটা উদাহরণ এখানে সামনে আনবো। আশা করি এতে তোমাদের কিছুটা ধারণার সৃষ্টি হবে, ধারণা পরিষ্কার হবে। যাই হোক, আমি কাল্পনিক সংখ্যা কাকে বলে, ইমাজিনারি নাম্বার, একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার একটু চেষ্টা করছি। ধরে নাও x² + 1 = 0। x² + 0 এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, এখান থেকে আমি পরের স্টেপে x² - 1 লিখতে পারি। এখন এই সংখ্যাটাকে কি নির্দেশ করছে, অর্থাৎ x² - 1, অর্থাৎ এমন কোনো একটা সংখ্যা যে সংখ্যাটাকে ঠিক সেই সংখ্যা দিয়ে গুণ করলেই -1 অ্যান্সার আসছে। অর্থাৎ -1, x² = -1। আমরা যারা বাস্তব সংখ্যা নিয়ে অঙ্ক করেছি, তোমরা যারা করেছো তোমরা জানো যে আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি কোন সংখ্যাকে, যেমন 2 × 2 + 4 হচ্ছে। আবার এই সংখ্যাটাকে যদি -2 × -2 করি, তাহলে আমরা জানি এটা +4ই হচ্ছে। অর্থাৎ পরপর দুটি নেগেটিভ সংখ্যা, অর্থাৎ কোনো নেগেটিভ সংখ্যাকে ঠিক সেই নেগেটিভ সংখ্যা দিয়েই যদি আমরা গুণ করি, তার প্রোডাক্ট যেটা আছে সেটা কিন্তু পজিটিভ হয়। এই কারণে আমাদের কিন্তু এই ধরনের সংখ্যার সঙ্গে খুব বেশি বাস্তব সংখ্যায় মিল নেই। তাই এই কারণে এই যে সংখ্যাটাকে আমরা বলছি নেগেটিভ সংখ্যা, অর্থাৎ এইটাকে আমরা বলছি কাল্পনিক সংখ্যা। আবার বলছি কোন সংখ্যাকে ঠিক সেই সংখ্যা দিয়ে গুণ করার পরও এখানে -1 আসছে, এই সংখ্যাটাকে অর্থাৎ আমরা বলছি কাল্পনিক সংখ্যা। এটা ইলেকট্রিসিটি এবং উচ্চতর ফিজিক্সে এর ব্যবহার দেখা যায়। আমরা চলে আসি আজকের বিষয়, আমাদের কাল্পনিক সংখ্যা নয়, তবে কাল্পনিক সংখ্যাকে প্রকাশ করা হয় ইমাজিনারি নাম্বারকে আই দিয়ে, এবং এটার যেহেতু ইমাজিনারির আই দিয়ে প্রকাশ করা হয় এবং এটাকে পড়া হয় আয়োটা। এই হচ্ছে এর একটা সিম্বল। চলে আসি বাস্তব সংখ্যা। দ্বিতীয় যে পার্টটা পেলাম নাম্বারের অর্থাৎ সংখ্যার, বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা এবং অপরটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যার মধ্যে যে বিষয়গুলো আমরা পাবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি মূলদ সংখ্যার যে ইংলিশ শব্দটা আছে সেটার উপর তোমাদের একটু নজর দিতে বলবো। তোমরা যখন কোনো অঙ্কের বিভিন্ন টার্মস গুলো বাংলায় পড়বে, তখন আমি বলবো তোমরা ইংরেজি টার্মসটা একটু পড়ে নেবে, তাহলে অনেক ক্ষেত্রে অনেক জিনিস বুঝতে সুবিধা হবে। যেমন ধরো যে রেশনাল নাম্বার, এই রেশনাল নাম্বারের এই যে শব্দ, যে এই কটা লেটার নিয়ে যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে রেশিও। অর্থাৎ রেশিওর সঙ্গে আমাদের কিন্তু
আগে একটা পরিচয় আছে, রেশিও অর্থাৎ অনুপাত, বাংলায় একে আমরা বলছি অনুপাত। তাহলে এই রেশিও থেকেই রেশনাল নাম্বারটা এসছে। রেশনাল নাম্বারকে আমরা কিউ সিম্বল দিয়ে এটাকে আমরা প্রকাশ করি, আর ইরাশনাল নাম্বারকে আমরা প্রকাশ করি রিয়াল নাম্বারটা আর আর মাইনাস কিউ, এটাকে এইভাবে ইরাশনাল নাম্বারটাকে প্রকাশ করা হয়। অথবা দেখো আর একটা ব্যাকস্ল্যাশ দেওয়া হয়েছে, ব্যাকস্ল্যাশ দিয়ে লেখা হয়েছে কিউ, এভাবেও ইরাশনাল নাম্বারকে এই সিম্বলের মাধ্যমে ইরাশনাল নাম্বারকেও প্রকাশ করা হয়। যাই হোক, ইরাশনাল নাম্বারটা আমি পরে আসছি, তার আগে আমরা রেশনাল নাম্বারটা বুঝে নিই। অর্থাৎ রেশিও কথাটার বাংলায় অর্থই হচ্ছে অনুপাত। তোমরা যারা অনুপাতের অঙ্ক করেছো তারা তো অবশ্যই জানো অনুপাতের দুটো করে সংখ্যা থাকা হয়, একটা হচ্ছে পূর্বপদ, একটা উত্তরপদ। ধরে নিলাম একটা সংখ্যা 2, তাহলে এই সংখ্যাটাকে আমরা বলছি পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে আমরা জানি 2 এর নিচে কিছু না হোক 1 থাকে, অর্থাৎ 1 থাকছে। তাহলে এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি 2:1, অর্থাৎ 2/1, তাকেই আমরা 2 লিখছি। অর্থাৎ রেশনাল নাম্বারের ক্ষেত্রে যে পূর্ণ সংখ্যাটা পেলাম 2, এই 2 কে আমরা অনুপাতে প্রকাশ করলে এটাই পাই। তাই এই পূর্ণ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যাই হচ্ছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা কি বলছি, সমস্ত ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যাই হচ্ছে রেশনাল নাম্বার। আচ্ছা, আমি রেশনাল নাম্বারের পার্টটা আগে একটু করে নিই, তাহলে আমার একটু বোঝাতে সুবিধা হবে। আমি এটা একটু মুছে দিচ্ছি, রেশিও শব্দটা মুছে দিলাম, কারণ রেশিও শব্দ থেকেই এসছে অনুপাত বা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের আমরা দেখে নেব রেশনাল নাম্বারের কি কি পার্ট গুলো আছে, তাহলে আমাদের রেশনাল নাম্বার সম্পর্কে আইডিয়া করতে আরো সহজ হবে। চলে আসি রেশনাল নাম্বার দিয়ে যায়, অর্থাৎ পূর্ণ সংখ্যা এটা, আর এটাকে আমরা করছি ফ্র্যাকশন। সমস্ত ফ্র্যাকশনকে আমরা একটা পার্ট করলাম, অর্থাৎ ভগ্নাংশ। এবার ইন্টিজারকে আমরা জানি পূর্ণ সংখ্যার মধ্যে আরো বেশ কয়েকটা পার্ট আছে, যেমন ইন্টিজারকে যদি আমরা ভেঙে দেখতে যাই তাহলে আমরা এখানে পাচ্ছি পজিটিভ, অর্থাৎ নেগেটিভ নাম্বার এবং পজিটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার যেমন -1, -2, -3, পজিটিভ নাম্বার আমরা জানি 1, 2, 3 ডট 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 চললো, এটা ডট ডট ডট। এর মাঝে একটা নাম্বার থেকে যায়, যে সংখ্যাটাকে আমরা বলছি না নেগেটিভ না পজিটিভ, সেই সংখ্যাটা কি, সেই সংখ্যাটা হচ্ছে 0। তাহলে ইন্টিজার আমরা যেটা জানি পূর্ণ সংখ্যা নেগেটিভ সংখ্যা হয়, পজিটিভ হয়, এবং নেগেটিভ এবং পজিটিভের মাঝে যে সংখ্যাটি দাঁড়িয়ে আছে সেটাকে আমরা বলছি 0 অর্থাৎ 0। এই সংখ্যাটিকে সঙ্গে যদি আমরা 0 প্লাস সমস্ত পজিটিভকে আমরা নিয়ে আসি তাহলে এর আবার আরেকটা নাম হয়ে যাচ্ছে, যেমন সমস্ত পজিটিভকে আমরা বলছি ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 যেগুলোকে না আমরা কাউন্ট করতে পারি, গণনা করতে পারি। এখন সমস্ত ন্যাচারাল নাম্বার, অর্থাৎ সমস্ত ন্যাচারাল নাম্বারকে আমরা n দিয়ে প্রকাশ করি, তাই আমি n লিখলাম। আর ইন্টিজারকে আমরা প্রকাশ করি z দিয়ে, আমি এটা z লিখে রাখলাম। সমস্ত ন্যাচারাল নাম্বার যদি 0-র সঙ্গে এসে যুক্ত হয়ে এখানে তৈরি করে হোল নাম্বার, অর্থাৎ 0 এবং সমস্ত পজিটিভ নাম্বার নিয়ে হচ্ছে হোল নাম্বার, আর শুধু নেগেটিভ নাম্বারটাকে আমরা আলাদা রেখেছি। সরি, ইন্টিজারটা এখানে আসবে, ভুল লেগেছি, ইন্টিজারটাকে বলা হচ্ছে এখানটায়, এখানে ইন্টিজার বসিয়ে দিলাম, এটা নেগেটিভ নাম্বার। ন্যাচারাল নাম্বারকে আমরা n দিয়ে প্রকাশ করছি, হোল নাম্বারকে আমরা প্রকাশ করি w দিয়ে। তাহলে n প্লাস w এবং
সমস্ত নেগেটিভ নাম্বার নিয়ে হচ্ছে ইন্টিজার, এবং এরা সকলেই এই সমস্ত নাম্বারই হচ্ছে রেশনাল নাম্বার। আমি পরে যাচ্ছি এদেরকে কিভাবে আমরা রেশনাল নাম্বারে ফেলব, যে সংজ্ঞাটা আমরা রেশনাল নাম্বারে বিশেষ করে জানি। এবার আসি আমি ফ্র্যাকশনে। ফ্র্যাকশনকে আমরা সাধারণত দুভাবে আমরা এখানে ভাগ করছি। একটা হচ্ছে অর্ডিনারি ফ্র্যাকশন, যেটাকে আমরা সামান্য ভগ্নাংশ বলছি, আর একটা আমরা জানি দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশগুলো তাদেরকে বলছি আমরা, ধরলাম যে ভগ্নাংশ হচ্ছে অর্থাৎ লব এবং হর আকারে প্রকাশ করা হচ্ছে। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমি ধরে নিলাম 3/4, একটা সামান্য ভগ্নাংশ। যদিও এর মধ্যে থেকে আমরা জানি আরো অনেক পার্ট হয়, প্রপার, ইম্প্রপার এবং মিক্সড ফ্র্যাকশন আছে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিক্সড প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আর দশমিক ফ্র্যাকশন আমরা কোনগুলোকে বলছি, ধরে নিলাম 1.5 একটা দশমিক ভগ্নাংশ, অর্থাৎ ডেসিমেল ফ্র্যাকশন, এবং এটা অর্ডিনারি ফ্র্যাকশন বললাম। তাহলে ডেসিমেল ফ্র্যাকশনকে আমরা এইভাবে আনতে পারি, আবার সামান্য ভগ্নাংশে আনতে পারি, আবার সামান্য ভগ্নাংশকে আমরা দশমিকে কনভার্ট করতে পারি। এটাকে যদি আমরা এই সামান্য ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 1/5/10 এসে দাঁড়াচ্ছে। তাহলে কি পেলাম আমরা? এবার একটু রেশনাল নাম্বারের টোটাল আমরা চেহারাটা দেখে নিই। রেশনাল নাম্বার, ইন্টিজার এবং ফ্র্যাকশন। ইন্টিজারের মধ্যে আমরা পেলাম ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বার, জিরো যুক্ত হয়ে হোল নাম্বার হলো, অর্থাৎ জিরো সহ সমস্ত ন্যাচারাল নাম্বার নিয়ে হচ্ছে হোল নাম্বার, যেটা অখণ্ড সংখ্যা। আর সঙ্গে যে নেগেটিভ নাম্বারগুলো আছে এটা নিয়ে যুক্ত হলো ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ঋণাত্মক হয়, ধনাত্মক হয়, এবং ধনাত্মক এবং ঋণাত্মক নয় একটাই সংখ্যা, জিরো হচ্ছে। এদের সব নিয়ে হচ্ছে রেশনাল নাম্বার। এদিকে আসছি ফ্র্যাকশনে। ফ্র্যাকশনে আমরা কি পেলাম? ফ্র্যাকশনটা দুরকম, সামান্য এবং দশমিক ভগ্নাংশ পেলাম। সামান্য ভগ্নাংশ লব আর হর দিয়ে প্রকাশ করা হয়, ডিনোমিনেটর এবং নিউমারেটর দিয়ে। তাহলে এই হচ্ছে একটা ফ্র্যাকশন মুড পেলাম। আর এই দশমিক ভগ্নাংশ আমরা ফ্র্যাকশনে আনতে পারি। এই দশমিক ভগ্নাংশ এবং সামান্য ভগ্নাংশ সমস্ত বিষয়টা নিয়েই তৈরি হলো রেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বারের এরিয়াটা যথেষ্টই আমরা দেখতে পাচ্ছি বড় আছে। তাহলে এই যে পুরো সার্কেলটা আমরা পেয়ে গেলাম, এই সার্কেলের সমস্ত বিষয় হচ্ছে রেশনাল নাম্বারের মধ্যে পড়ছে। একবার ভালো করে নজর করে না, ইন্টিজার, ফ্র্যাকশন, ইন্টিজারের মধ্যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, নেগেটিভ নাম্বার নিয়ে হচ্ছে। তারপর আমরা পেলাম বিভিন্ন ফ্র্যাকশন গুলো, সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ, যাদেরকে আমরা রেশনাল নাম্বারে কনভার্ট করতে পারলাম। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা এই ন্যাচারাল নাম্বারগুলোকে বা নেগেটিভ নাম্বারগুলোকে আমরা বা শূন্যকে আমরা কিভাবে রেশনাল নাম্বারে আমরা করে দেখাতে পারবো। আমরা জানি রেশনাল নাম্বারের একটা শর্ত হচ্ছে যে কোনো রেশনাল নাম্বারকে আমরা p/q ফরম্যাটে এটাকে আমরা প্রকাশ করতে পারবো। p এবং q ইন্টিজার, শুধু শর্ত একটাই, q নট ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ q এর ভ্যালু কোনো অবস্থায় যেন 0 না হয়। তাহলে যে কোনো সংখ্যাকেই আমরা, যে সমস্ত সংখ্যাগুলোকে p/q ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, প্রকাশ করতে পারবো, তাকেই আমরা বলবো রেশনাল নাম্বার। যেমন 3/4 খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি এটা একটা p/q ফরম্যাটে আছে। যেমন 3টা হচ্ছে p, qটা হচ্ছে 4 এর জায়গায় বসে আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো 1 2 3 4 আছে, এই নাম্বারগুলোকে কিভাবে আমরা এই p/q ফরম্যাটে অর্থাৎ রেশিও ফরম্যাটে এটাকে আমরা প্রকাশ করব। এখন ধরে নিলাম 2 একটা সংখ্যা, এই 2টাকে যদি আমরা রেশিও ফরম্যাটে প্রকাশ করি তাহলে আমরা কি করব, 2/1 অর্থাৎ 2:1, যাকে আমরা এইভাবে লিখতে পারি 2/1, অর্থাৎ সর্বশেষ আমরা এটাকে আবার 2 এ ফিরে আসি। তাহলে এইভাবে কোনো সংখ্যাকে, যে কোনো ন্যাচারাল নাম্বারকে নিয়ে যদি আমি উপরে দেখিয়ে দিই, আর একটু ধরে নিলাম 4 সংখ্যাটা নিলাম,
4 কে আমরা যদি এইভাবে প্রকাশ করতে পারি 4/1, তাহলে 4:1 অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ সেই রেশিও ফরম্যাটে আমরা একে আনতে পারলাম। কিন্তু এটাকে আমরা যখন ভগ্নাংশের রূপে নিই 4/1, তখন আমরা শুধুমাত্র 4টাই লিখি, ডিনোমিনেটর 1 থাকার জন্য এটা আমরা লিখি না, তাই এটা ন্যাচারাল নাম্বার। এবার আসি আমরা নেগেটিভ নাম্বার নিয়ে। ধরলাম নেগেটিভ নাম্বার 3, এটাও ঠিক আমি ওইভাবেই লিখবো -3/1। এটাকে যদি আমি এখন এই রেশিওতে প্রকাশ করি -3:1, অর্থাৎ -3/1 ইকুয়াল টু -3। তাহলে নেগেটিভ নাম্বারকেও আমরা যে ইন্টিজারের মধ্যে যে নেগেটিভ নাম্বার ছিল তাকেও আমরা রেশিও মোডে দেখাতে পারলাম, অর্থাৎ p/q ফরম্যাটে আমরা দেখাতে পারলাম। এবার প্রবলেম হচ্ছে জিরোটাকে নিয়ে। জিরোকে আমরা এখন কি করে দেখাতে পারি? জিরো যে সংখ্যাটা, এটা আমরা হোল নাম্বারের মধ্যে রেখেছি, অর্থাৎ অখণ্ড সংখ্যা, ইন্টিজার এবং রেশনাল নাম্বারও বলছি। তাহলে জিরোকে আমরা এখন p/q ফরম্যাটে আমরা এটাকে দেখাবো। জিরোর নিচে কিছু নেই, মানে 1 থাকে। কন্ডিশনে বলা হয়েছে কিউ নট ইকুয়াল টু 0, তাহলে কিউ এর জায়গায় এখানে 1 বসে আছে। তাহলে এই যে কন্ডিশন, এটাকে কিন্তু ব্রেক করছে না এখানটায়। তাহলে ব্রেক যদি না করে, তাহলে আমরা এটাকে p/q ফরম্যাটে আমরা অবশ্যই প্রকাশ করতে পারলাম, অর্থাৎ p এখানটায় 0, q এখানটায় 1, তাই এটাকে আমরা লিখছি 0। ঠিক এই p/q ফরম্যাটে প্রকাশ করবার জন্য, বা যেহেতু আমরা করতে পারলাম, তাই অবশ্যই 0 একটা রেশনাল নাম্বার। এটা খেয়াল রাখবে, এটা নিয়ে খুব কনফিউশন তৈরি হয়, কখনো কখনো কোশ্চেনও, বিভিন্ন পরীক্ষার কোশ্চেনও এটা চলে আসে। তাহলে 0 কিন্তু একটা রেশনাল নাম্বার, এবং 0কে যদি p/q ফরম্যাটে প্রকাশ করতে বলা হয়, তাহলে তোমাকে দেখাতে হবে p = 0, q = 1, p/q 0/1 = 0। এইভাবে তুমি দেখাতে পারো। তাহলে এই গেল রেশনাল নাম্বারের বিষয়টা। মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি এটা মুছে দিয়ে আমি রেশনালের সঙ্গে ইরেশনাল নাম্বার পাশাপাশি রেখে আরো একটু স্বচ্ছ ধারণা তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ রেশনাল এবং ইরেশনাল পাশাপাশি থাকলে আমাদের আরো রেশনাল নাম্বার নিয়ে ধারণা তৈরি করতে সুবিধা হবে। একটা বিষয় আমি এখানে বাদ রেখেছি, সেটা আমি ইরেশনালের নাম্বারের সঙ্গেই কম্পেয়ার করে আমি তোমাদের সামনে হাজির করার চেষ্টা করছি। সেই বিষয়টা কি তোমরা দেখে নাও। এখন আমরা রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারের কিছু এক্সাম্পল সহ আমরা পাশাপাশি রেখে পার্থক্যটা দেখে নেব। রেশনাল নাম্বার সম্পর্কে অনেকটাই বলা হয়েছে, তবু এবার আমি একটা ইরেশনাল নাম্বারটা আমি নিয়ে নিই আগে। ধরলাম 2.12560235089 কন্টিনিউয়াস চলছে। এখানেও আমি একটা নাম্বার নিচ্ছি 2.121212, আর একটা নাম্বার নিই আমি 3.666। এখানে আরো কিছু নাম্বার নিই, √3, √5, √99 নিলাম। √100টা নেওয়া যাবে না, কারণ √100 নিলে ওর স্কয়ার রুট করলে আমরা 10 একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা ন্যাচারাল নাম্বার পেয়ে যাব। সেই কারণে ওটাকে আমরা রেশিও ফরম্যাটে আনতে পারবো। এখানে আমি যে দুটো নাম্বার লিখেছি, এর ছাড়াও আমি আর একটা নাম্বার লিখছি 1.5। এটাকে যদি আমরা রেশনাল মোডে, এই রেশনাল অর্থাৎ রেশিও মোডে আনি, তাহলে 15/10 অর্থাৎ 3/2, 3:2 ফরম্যাটে আমরা এটাকে আনতে পারলাম। এই যে নাম্বারটা, এখানে আমি একটু কন্টিনিউটি দেখিয়ে দেবো, অর্থাৎ কন্টিনিউয়াস চলছে এই নাম্বারগুলো 1 2 1 2 1 2 এইভাবে বারে বারে এটা রিপিট হতে থাকবে। এটা শুধুমাত্র 6 এইভাবে রিপিট হতে থাকছে। তাই এগুলোকে আমরা বলছি টার্মিনেটিং ডেসিমেল ফ্র্যাকশন, অর্থাৎ এটা একটা সময় শেষ হয়ে যাচ্ছে। 1.5 এক দশমিকের পরে, এক ঘরের পরেই আমরা রিমাইন্ডার হিসাবে অর্থাৎ ভাগশেষ 0 পেলাম, তাই এটা একসময় মিলে যাচ্ছে। কিন্তু এই যে ডিভিশনগুলো আমরা এটা যেখান থেকে পেলাম 3.666, এই ভাগটা কখনোই এটা মিলবে না। অর্থাৎ এটা আমরা যদি খাতার পর খাতা করতে থাকি, তাহলে এই 6 6 আসতেই থাকবে। কিন্তু এখানে একটা শর্ত মেনটেন করছে। শর্তটা কি? এই 6 সংখ্যাটাই বারে বারে ঘুরে আসছে, তাই এই ফ্র্যাকশনগুলোকে আমরা বলি
নন টার্মিনেটিং রেকারিং ফ্র্যাকশন। এখানেও ঠিক তাই, দেখো 2.121212 অর্থাৎ এইভাবে এটা রিপিট করছে, 1212 করে রিপিট হচ্ছে। তাহলে এই রিপিটের একটা ছন্দ আছে। তাহলে এই সংখ্যাগুলোকে অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা বলছি নন টার্মিনেটিং রেকারিং ডেসিমেল। নন টার্মিনেটিং রেকারিং, নন টার্মিনেটিং রেকারিং, এটা কিন্তু টার্মিনেটিং টার্মিনেটিং ফ্র্যাকশন, কারণ এটা দশমিকের পরে একটা ঘর পরে আমরা এটাকে মিলিয়ে দিয়েছি। তাহলে এই যে সংখ্যাগুলো, এই যে কন্টিনিউয়াস চলছে, এগুলোকে আমরা এভাবে প্রকাশ করি 2.12, ঠিক 1 এর মাথায় এবং 2 এর মাথায় আমরা একটা সিম্বল ব্যবহার করলাম, যেটাকে আমরা বলছি পৌনঃপুনিক সিম্বল। এই সংখ্যাটাকে আমরা 3.6 পৌনঃপুনিক সিম্বল লিখলাম। এখন এই সংখ্যাগুলোকেও আমরা রেশিও ফরম্যাটে আনতে পারবো, অর্থাৎ ফ্র্যাকশন মোডে আনতে পারবো। কিন্তু এই যে সংখ্যাটা আমরা লিখেছি 1 2 5 6 0, আবার 2টা ফিরে এসছে, কিন্তু 2 এর পরে যে 5 এটা কিন্তু আসেনি, 3 এসছে তারপরে 5 এসছে, আবার দেখো 0 এসছে, 0 এসে 8 9 এসছে। অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে সেরকম রেকারিং এর যে বিষয়টা, অর্থাৎ নির্দিষ্ট একটা ছন্দে যে সংখ্যাগুলো বারে বারে ফিরে আসার কথা এখানে ছিল, এটা কিন্তু সেটা হয়নি। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা এই পৌনঃপুনিকে আনতে পারি না, তাই এই সংখ্যাগুলোকে ফ্র্যাকশন অর্থাৎ রেশিও মোডে আমরা এটাকে আনতে পারি না, তাই এটাকে আমরা বলছি ইরেশনাল, অর্থাৎ রেশনাল নয়। √3 যে সংখ্যাটা আছে, এই √3 ভুল করি তাহলে এর পয়েন্টগুলো 1.732 এরকম, তাহলে আমরা এই ধরনের একটা ফ্র্যাকশন পাবো, অর্থাৎ 1.732058757 এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকে। এই সংখ্যাগুলোকে আমরা ঠিক ওইভাবেই একটা ছন্দ অনুযায়ী আমরা এটাকে ফিরে পাই না, এই নাম্বারগুলোকে। তাই এই সংখ্যাগুলোকেই আমরা বলছি ইরেশনাল নাম্বার, যাদেরকে p/q ফরম্যাটে প্রকাশ করা যায় না। অর্থাৎ ইরেশনাল নাম্বারে যে সিম্বলটা আমরা ব্যবহার করেছি আর ব্যাকস্ল্যাশ দিয়ে আমি কিউ লিখেছি, তাহলে এটা নট ইকুয়াল, অর্থাৎ এইভাবে এটাকে আমরা এই ফরম্যাটে প্রকাশ করতে পারছি না। তাহলে এই নাম্বারগুলোকে আমরা বলছি ইরেশনাল নাম্বার। আবার এটাকে আমি একটু রিপিট করে দিচ্ছি, এই যে সংখ্যাটা এটাকে আমরা বলছি নন টার্মিনেটিং রেকারিং ডেসিমেল, এটা ছিল টার্মিনেটিং ডেসিমেল, সবই রেশনাল নাম্বারের মধ্যে পড়ছে। আর এখানে আমরা পেয়েছি ইরেশনাল নাম্বার, যেটা নন টার্মিনেটিং নন রেকারিং, অর্থাৎ নন টার্মিনেটিং নন রিপিটিং, রিপিট হচ্ছে না সেইভাবে সংখ্যাগুলো। আর এইভাবে এই সংখ্যাগুলোকে আমরা এই সংখ্যা এবং এই সংখ্যাগুলোকে যেহেতু p/q ফরম্যাটে প্রকাশ করতে পারছি না, তাই এই সংখ্যাগুলোকে আমরা বলছি রেশনাল নয়, অর্থাৎ ইরেশনাল নাম্বার। এখানে একটা কথা আমি একটু বলে দিই, 3/2 এই ফরম্যাটে আসবার পরে আমরা এটাকে এইভাবে ডেসিমেল ফরম্যাটে, এই রেশিও ফরম্যাটে এটাকে আমরা করতে পারি। এই 3/2 এই সংখ্যাটাকে আমরা বলি একটা ফ্র্যাকশনের লোয়েস্ট মুড, অর্থাৎ এরপরে আর কাটাকাটি যায় না, একে আমরা বলি কো প্রাইম। তাহলে বন্ধুরা, রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারকে পাশাপাশি রেখে আশা করি বোঝাটা আর একটু সহজ হয়েছে। তোমরা এই ভিডিওটা একটু মন দিয়ে দেখে নিলে আমার মনে হয় রেশনাল নাম্বার সম্পর্কে তোমাদের অনেক অপরিষ্কার যে ধারণা ছিল কিছুটা স্বচ্ছ হবে। যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার চেষ্টাটা সফল হলো। যাই হোক বন্ধুরা, এর আগামী দিন আমি অন্য আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাই আজকে তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।